আপনারা সকলেই জানেন আমাদের চারপাশে মুখ আর মুখোশের ভিড়। সামনের ঘটে যাওয়া কিছু ঘটনার পিছনে থেকে যায় অনেক আড়ালের গল্প, যেগুলো প্রকাশ্যে এলে অবাক হতে হয়। আর যদি কখনো নিজেদের খুব কাছের বন্ধুদের মধ্যেই এরকম মুখোশের খেলা চলে, তখন এরকম একটা গল্প নিয়ে আজকের প্রেজেন্টেশন ফ্রেন্ড আর এনিমি যখন এক। গল্পের লেখিকা সুচেতনা রায়, শতরূপা ও স্বরলিপি চরিত্রে সুচেতনা রায়, গল্প পাঠে অঞ্জন ঘোষ রায়, স্বপ্ননীল সাগ্নিক ও সুদর্শন চরিত্রে অঞ্জন ঘোষ রায়, আকাশদ্বীপ ও পৃথ্বীরাজ চরিত্রে কৌশিক ঘটক, আর গল্প সূত্রপাঠে আমি জয়ন্ত ব্যানার্জি। শুরু হচ্ছে আজকের রহস্য গল্প ফ্রেনিমি। সঙ্গে থাকুন, গল্পে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিন পরবর্তী কাজগুলো শুনতে হলে। সাগ্নিক আর শতরূপার আজ পঞ্চম বিবাহবার্ষিকী। এবারের এই বিবাহবার্ষিকী 32 বয়সী এই দম্পতির জন্য একটু বেশি স্পেশাল। তার কারণ শতরূপা মা হতে চলেছে। তাই এই উপলক্ষে আজ রাতে তারা নিজের বাড়িতে তাদের প্রিয় বন্ধুদের নিয়ে একটা ছোট পার্টি আয়োজন করেছে। কোভিড-19 নিয়ে যেভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তার জন্য বাড়িতেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সাগ্নিক আর শতরূপা কলেজ জীবনে একই সাথে একই কলেজে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছে। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। এখন সাগ্নিক একজন বেসরকারি ব্যাংক কর্মী আর শতরূপা অ্যাকাউন্টেন্সির টিচার। রাত 8টা নাগাদ পার্টিতে উপস্থিত হলো পৃথ্বীরাজ মিত্র। আইটি সেক্টরে কাজ করে সে। তারপর একে একে সাগ্নিকের অফিস কলিগ আকাশদীপ চ্যাটার্জি, নিরুপ্রভা মাইতি আর সুদর্শন সেন পার্টিতে এসে পৌঁছালো। সবশেষে ঢুকলো ইন্সপেক্টর স্বপ্ননীল চৌধুরী আর তার প্রেমিকা স্বরলিপি রায়। স্বরলিপি একজন ডেন্টিস্ট। পরের বছর এরাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এরা প্রত্যেকেই একে অপরের খুব ভালো বন্ধু। তাই সকলেই নিজেদের কাজের ব্যস্ততার মাঝে সময় বের করে উপস্থিত হয়েছে সাগ্নিক আর শতরূপার বাড়িতে এই বিশেষ দিনে আনন্দ করতে। পার্টি শুরু হয়ে গেছে। টুকটাক খাওয়া দাওয়া, আড্ডা, গল্পগুজব, সাথে কোল্ড ড্রিঙ্কস আর সফট মিউজিক। এর মাঝে কপোতিদের চুটিয়ে রোম্যান্সও চলছে। সাগ্নিক, শতরূপা আর স্বপ্ননীল স্বরলিপির কাপল ড্যান্স গোটা পার্টিকে মাতিয়ে তুলেছে। এর মধ্যে সাগ্নিকের কলিগ সুদর্শন সব মেয়েদের প্রতি সামান্য মোহগ্রস্ত। বেশ ভালো রকম ফ্ল্যাট করছে সে মেয়েদের সাথে। প্রথমে স্বরলিপির সাথে ফ্ল্যাট করছিল, কিন্তু তার থেকে বিশেষ পাত্তা না পাওয়ায় সে নিরুপ্রভাকে পটানোর চেষ্টা করেছে কয়েকবার। বছর 28-এ নিরুপ্রভা বেশ সুন্দরী এবং আকর্ষণীয় বটে, তবে তার থেকেও বিশেষ তেমন সাড়া পায়নি সে। কিন্তু সুদর্শন কাপল ড্যান্সের সময় নিরুপ্রভার সাথে জোর করে ডান্স করার চেষ্টা করাতে নিরু রেগে গিয়ে পির্স ছেড়েছে তাকে। ফলে সবার সামনে অপমানিত হওয়ায় এখন সুদর্শন ভিজে বিড়ালের মতন বসে আছে। পার্টি চলছে। সকলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সিদ্ধান্ত নিল। খেলা শুরু হলো। কেউ কেউ ডেয়ার চুজ করে মজার ডেয়ার স্ট্যান্ড করলো, আর কেউ কেউ ট্রুথ সিলেক্ট করে ফাঁস করলো তাদের নিজেদের কিছু সিক্রেট রহস্য। সবচেয়ে বেস্ট ডেয়ার স্ট্যান্ড ছিল নিরুপ্রভা আর স্বরলিপির ডিপ লিপ কিস। দুই সুন্দরী মেয়ের গভীরভাবে চুমু খাওয়া দেখে ছেলেদের অবস্থা তো শেষ। স্বপ্ন নিল খেলার মাধ্যমে পৃথ্বীরাজের একটি গোপন খবর ফাঁস করে। সে হাসতে হাসতে বলে, পৃথ্বীরাজ একবার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে ফেসে গিয়েছিল। সেদিন স্বপ্ননীল না থাকলে ওকে একদিনের জন্য লকআপেই থাকতে হতো। পৃথ্বীরাজের এই সিক্রেটটা ফাঁস হয়ে যেতেই ও লেগ পুলিং চলল কিছুক্ষণ।
বেচারা পৃথ্বীরাজ তো লজ্জায় কিছু বলতেও পারছে না সবার সামনে। এইভাবে হাসি মজা করতে করতে খেলা চলছিল বেশ। তবে আকাশদীপকে ট্রুথ হিসাবে তার একটি সিক্রেট ডার্ক ডিজায়ারের কথা জানতে চাইলে সবাইকে হতবাক করে দিয়ে সে জানায়, She dumped me for another guy. I just want to kill that bitch. কথাটা শুনেই সকলে একটু থমকে যায়। প্রত্যেকেরই চোখে এখন কৌতূহলী দৃষ্টি, মেয়েটি কি? কিন্তু আকাশদীপ হঠাৎই একদম চুপ হয়ে যায়। পার্টির পরিবেশ ক্রমশ গরম হতে দেখে শতরূপা খেলা বন্ধ করে সবাইকে ডিনারের জন্য ডেকে নেয়। ডিনার সেরে নাচ গান হইচই করতে করতে বেশ রাত হয়ে গেছে। শতরূপা ছাড়া বাকি সকলেই ড্রিঙ্কের কারণে একটু টালমাটাল। পার্টি শেষে মেয়েরা 3 জন আর বাকি ছেলেরা আলাদা আলাদা ঘরে শুয়ে পড়ল। সকাল সকাল মেয়েদের চেঁচামেচিতে ছেলেদের ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে তারা জানতে পারে নিরুপ্রভা বাথরুমে ঢুকেছে অনেকক্ষণ, কিন্তু এখনো বেরোচ্ছে না। সকলেরই সকালে বাথরুমে যাবার তারা, সবাই তাকে ডাকাডাকি করছে। রাতের হ্যাংওভার এখনো ভালো করে কাটেনি সবার, কিন্তু নিরুপ্রভা বাথরুম থেকে বেরোচ্ছেই না। ভেতর থেকে তার কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ কেটে গেল এইভাবে। এবার সকলেরই কেমন যেন একটা সন্দেহ লাগছে। ছেলেরাই এবার এগিয়ে এসে বাথরুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। তারপর গায়ের জোরে বাথরুমের দরজাটা খুলে ফেলল এবং ভেতরের দৃশ্য দেখে সকল চমকে উঠল। নিরুপ্রভা বাথরুমের মেঝেতে পড়ে রয়েছে, মাথা ফেটে রক্ত চারিদিকে ছড়িয়ে আছে। ঠিক পাশে তার মোবাইলটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাথরুমের ভেতরের বেসিনেও রক্ত লেগে রয়েছে। স্বরলিপি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নিরুপ্রভার পালস চেক করে সে বলে উঠল, কথাটা শুনে প্রত্যেকেই আটকে উঠল। সঙ্গে সঙ্গে স্বপ্ননীল নিরুপ্রভার ডেড বডি কাউকে স্পর্শ করতে বারণ করে দিল আর ফোন করে অ্যাম্বুলেন্স এবং তার পুলিশ কনস্টেবলদের ইনফর্ম করে দিল। কেউ এখনো বিশ্বাসই করতে পারছে না এমন একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। সাগ্নিক থমথমে গলায় বলল, বুঝতে পারছি না এসব কি করে হলো। মনে হচ্ছে নিরুপ্রভার পা পিছলে বা মাথা ঘুরে বাথরুমের বেসিনে কোনোভাবে আঘাত লাগে মাথায়, তার ফলেই মাথা ফেটে এমন ভয়ানক কাণ্ড ঘটেছে। কাল রাতের নেশাটা বোধহয় একটু বেশি হয়ে গেছিল। স্বপ্ননীল এতক্ষণ মন দিয়ে নিরুপ্রভার ডেড বডি এবং বাথরুমের চারিদিকটা পর্যবেক্ষণ করছিল। এবার সে বেশ গম্ভীর স্বরে বলল, কেউ যদি মাথা ঘুরে বা পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পায় তাহলে সে একবারই চোট পাবে, কিন্তু নিরুপ্রভার মাথা ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে তার মাথায় একই জায়গায় কাছাকাছি বেশ কয়েকটা আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ বারবার মাথায় কিন্তু চোট লেগেছে। সেটা তাহলে কি করে সম্ভব হলো? আর যে পরিমাণ রক্ত নিরুপ্রভার মাথা থেকে বেরিয়েছে তাতে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে মাথার এই ক্ষতগুলো যথেষ্ট গভীর। সুতরাং কেউ ইচ্ছে করে ফোর্সফুলি বারবার নিরুপ্রভার মাথায় আঘাত করেছে। এছাড়া রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। আর বাথরুমের মেঝেটা একদম শুকনো, কোথাও এক বিন্দু জল পড়ে নেই। এর থেকে বোঝা যাচ্ছে ঘটনাটা কাল রাতেই হয়েছে, যখন আমরা সারাদিনের ক্লান্তির পর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন। কথাটা শুনে সকলেই অবাক দৃষ্টিতে একে অপরের মুখের দিকে তাকায়। শতরূপা একটু ভয়ার্থ কণ্ঠে বলে, তার মানে নিরুপ্রভাকে খুন করা হয়েছে? স্বপ্ননীল মাথা নেড়ে বলে, দেখে তো তাই মনে হচ্ছে। সাগ্নিক প্রায় চেঁচিয়ে উঠল, কি সব উল্টো পাল্টা বলছিস? বাড়িতে এখন আমরা এই 7 জন ছাড়া আর কেউ নেই, আর আমরা সবাই নিরুপ্রভার খুব ভালো বন্ধু। তাহলে খুন কে করতে পারে? স্বপ্ননীল একটু মৃদু হেসে বলল,
কে নিরুপ্রভার আসল বন্ধু ছিল আর কে বন্ধুরূপী শত্রু সেটা ঠিকই পরিষ্কার হয়ে যাবে। পাশ থেকে সুদর্শন বেশ তাচ্ছিল্যের স্বরে স্বপ্ননীলকে উদ্দেশ্য করে বলে উঠল, বাথরুমে তো ভেতর থেকে ছিটকিনি লাগানোই ছিল, তাহলে কি খুনি ভূত ছিল যে খুন করে হাওয়ায় মিলিয়ে গেছে? যত সব ফালতু কথা। স্বপ্ননীল এবার বেশ উত্তেজিত কণ্ঠে সুদর্শনকে উদ্দেশ্য করে বলল, কাল মাঝরাতে আমার একবার ঘুম ভেঙে গিয়েছিল, তখন তুই বিছানায় ছিলিস না। মিনিট 15 পর তুই আবার ফিরে আসিস আর তারপর বিছানায় চুপচাপ শুয়ে পড়িস। ওই 15 মিনিট তুই কোথায় গিয়েছিলিস? চমকে ওঠে সুদর্শন। কি বলতে চাইছিস তুই? আমি মাঝরাতে সিগারেট খেতে উঠেছিলাম, তোদের অসুবিধা হবে ভেবেই আমি বাইরে গিয়ে খেতে গিয়েছিলাম। তোর কি মনে হয় আমি খুন করেছি? স্বপ্ননীল বলল, হ্যাঁ করতেই পারিস। কাল নিরুপ্রভা পার্টিতে সকলের সামনে তোকে অপমান করেছিল। সুদর্শন এবার বেশ রেগে উঠল, চেঁচিয়ে বলল সে, হোয়াট দ্য ফাক ম্যান, কী সব বকছিস তুই? সে আমি সব মেয়েদের সাথেই একটু আধটু ফ্ল্যাশ করি, কিন্তু নিরুপ্রভার সেটা খারাপ লেগেছিল, বাট ইটস ওকে। তার জন্য কি আমি নিরুপ্রভাকে খুন করে দেব? স্বপ্ননীল বেশ গম্ভীর কণ্ঠে বলল, এখন এই মুহূর্তে উপস্থিত প্রত্যেকেই আমার চোখে সাসপেক্ট। গেটে এখনও তালা দেওয়া রয়েছে, অর্থাৎ বাইরে থেকে তো কেউ নিশ্চয়ই ঘরে ঢোকেনি। তার মানে আমাদের মধ্যে কেউ একজন নিরুপ্রভাকে খুন করেছে। ঘরের সমস্ত পরিবেশ এখন থমথমে, সবাই ওর মুখ চাওয়াচাই করছে। সুদর্শন আবার বেশ উত্তেজিত কণ্ঠে স্বপ্ননীলকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুইও একজন সাসপেক্ট? তুই পুলিশ বলে কেনই বা ছাড় পাবি? এছাড়া তোর গার্লফ্রেন্ডকেও জিজ্ঞাসা কর, ও কাল এত রাতে কার সাথে ফোনে কথা বলছিল। আমি সিগারেট খাওয়ার সময় ওকে স্পষ্ট দেখেছি, ও বারান্দায় বেরিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। এছাড়া পৃথ্বীরাজও তো কাল রাতে কিছুক্ষণের জন্য রুমে ছিল না, ওকেও জিজ্ঞাসা কর এত রাতে ও কোথায় গিয়েছিল। সবাই স্থির দৃষ্টিতে স্বরলিপির দিকে তাকাতেই স্বরলিপি তাড়াতাড়ি ওর ফোনটা বের করে কল ডিটেলসটা খুলে সকলের সামনে তুলে ধরল। আমার কাল লাস্ট কল রাত 2টো নাগাদ, যেটা আমি বাড়িতে করেছিলাম। এত রাতে আমি কোথায় রয়েছি, কাদের সাথে রয়েছি, এসবের জন্য মা খুব চিন্তিত ছিল। তুই চাইলে এক্ষুনি আমার মাকে ফোন করে ব্যাপারটা জিজ্ঞাসা করে নিতে পারিস। মায়ের সাথে ফোনে কথা বলে আমি সোজা ঘরে চলে গিয়েছিলাম। তখন নিরুপ্রভা বিছানায় ঘুমাচ্ছিল। পৃথ্বীরাজ বিরক্ত হয়ে বলল, আরে উফ, আমি রাতে জাস্ট জল খেতে উঠেছিলাম। বিশেষ না হলে ফ্রিজ খুলে দেখ, ফ্রিজে ফার্স্ট ফ্লোরে বাঁ দিকে স্প্রাইটের বোতলটা রাখা আছে, এখানে এখনো হাফ বোতল জল আছে, ওই জলটাই তো আমি খেতে উঠেছিলাম। স্বপ্ননীল এবার মুখ খুলল। নিরুপ্রভার ফোন চেক করলে ব্যাপারটা হয়তো কিছুটা পরিষ্কার হতে পারত, কিন্তু খুনি খুন করার পর যেভাবে তার মোবাইলটা ভেঙে দিয়েছে সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে কিছু প্রমাণ লুকাবার চেষ্টা করছিল। আমার কনস্টেবলরা আসুক, দেখি ফোনটা কোনোভাবে ঠিক করে ভিতরের ইনফরমেশনগুলো বের করা যায় কিনা। সকলেই সোফায় চুপচাপ বসে রইল। হঠাৎ সাগ্নিক আকাশদীপকে উদ্দেশ্য করে বলল, কাল ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলার সময় তুই বলেছিলিস যে মেয়েটা তোকে ডাম্প করেছে, তাকে তুই খুন করতে চাস, মনে আছে তোর? সেই মেয়েটা হলো নিরুপ্রভা, তাই তো? নিরুপ্রভাই তোকে ছেড়ে দিয়েছিল, তাই তো? চমকে ওঠে আকাশদীপ। আমতা আমতা করে বলে ওঠে সে, কি মানে মানে কই না তো, কি কি বলছিস কি তুই? সাগ্নিক এবার দৃঢ় কণ্ঠে বলল, লোকাবার চেষ্টা করিস না আকাশ। তোর আর নিরুপ্রভার মধ্যে যে রিলেশন ছিল সেটা অফিসে তোদের হাব ভাব দেখেই আমি কিছুটা ইঙ্গিত পেয়েছিলাম। আকাশদীপ এবার উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ ছিল তো, তবে প্রায় 1 বছর হতে চললো আমাদের ব্রেকআপ হয়ে গেছে।
নিরুর জীবনে অন্য কোনো ছেলে এসে গিয়েছিল, তাই ও আমার পুরোপুরি অ্যাভয়েড করতে শুরু করেছিল। আমি অনেকবার চেষ্টা করেছিলাম আমাদের সম্পর্ককে আবার ঠিক করে নেব, কিন্তু কিন্তু নিরু আর আমার জীবনে ফিরে আসতে চাইনি। তাই জন্যই ওর উপর আমার রাগটা হচ্ছিল। তাই কাল গেম খেলার সময় আমি কথাটা বলেছিলাম, কিন্তু এর মানে এই নয় যে আমি সত্যি সত্যি নিরুপ্রভাকে খুন করে দেব। তা তোর আর শতরূপার মধ্যে তো একসময় অনেক দূরত্ব সৃষ্টি হয়েছিল, সম্পর্ক ভালো ছিল না। শতরূপ মা হতে পারছিল না বলে তোদের মধ্যে দূরত্ব ছিল। তার মানে কি তুই কখনো শতরূপার ক্ষতি করার চেষ্টা করেছিলি? শাগনিক এবার চুপ করে যায়, শুধু আর চোখে একবার শতরূপার দিকে তাকায়। সমস্ত পরিবেশ আবার আগের মতোই থমথমে হয়ে রয়েছে। কিছুক্ষণ পর স্বপ্ননীল উঠে দাঁড়ায়, তারপর আবার বাথরুমের দিকে এগিয়ে যায়। কনস্টেবলদের আসার আগে আরেকবার বাথরুমটা একটু ভালো করে চেক করে নিতে গেল, যদি কিছু পাওয়া যায়। বাথরুমে গিয়ে সে ভালো করে চারিদিকটা দেখতে লাগলো। বাথরুমের ডাস্টবিন থেকে শুরু করে দরজা জানলা সবই ভালো করে পরীক্ষা করতে লাগলো। নিরুপ্রভার ডেড বডিটা তখনও মেঝেই পড়ে রয়েছে। একটা ব্যাপার কিছুতেই মাথায় আসছে না, খুনি খুন করার পরে বাইরে বেরোলো কি করে? বাথরুমে তো ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল, আর বাথরুমে যে ছোট জানলা রয়েছে তার মধ্যে দিয়ে কোনো মানুষের ঢোকা বা বেরোনো কোনোভাবেই সম্ভব না। তাহলে হঠাৎ বাথরুমের কোণের দিকে একটা ছোট কালো জিনিসে চোখ পড়ে তার। জিনিসটা হাতে তুলে নিতেই বোঝা গেল সেটা একটা কালো বোতাম, খুব সম্ভবত কোনো শার্টের। হয়তো খুন করার আগে খুনির সাথে নিরুপ্রভা ধস্তাধস্তির ফলে খুনির শার্ট থেকে বোতামটা খুলে পড়েছিল। স্বপ্নীল বোতামটা হাতে নিয়ে যখন মন দিয়ে সেটা দেখছে, ঠিক সেই সময় পৃথ্বীরাজ বাথরুমে এসে উপস্থিত হলো। তারপর সে গলার স্বর একদম নিচু করে আস্তে আস্তে বলল, তোকে একটা কথা বলার জন্য এখানে এলাম। সকলের সামনে কথাটা বলা যাবে না আসলে। তারপর চারিদিকটা সতর্ক দৃষ্টিতে দেখে নিয়ে পৃথ্বীরাজ সামান্য একটু ইতস্তত করে আগের মতোই একদম ধীর গলায় বলল, নিরুপ্রভা কেন আকাশদ্বীপের সাথে ব্রেকআপ করেছিল জানিস? কারণ নিরুপ্রভা জীবনে একটা অন্য পুরুষের আগমন ঘটেছিল, আর সেই পুরুষ হলো শাগনিক। হ্যাঁ, শাগনিক আর নিরুপ্রভার সাথে একটা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার শুরু হয়েছিল। এই ব্যাপারটা কেউ জানে না জানিস, শুধুমাত্র আমি জানি, কারণ আমি একবার ওদের ফোনে ওদের কথাবার্তা শুনে নিয়েছিলাম। কয়েকবার দুজনকে ঘুরতেও দেখেছি একসাথে। আমি একদিন লুকিয়ে লুকিয়ে ওদের ফটো তুলেছিলাম। অ্যাকাউন্টেকা গেছিল ওরা। কথাটা বলে পৃথ্বীরাজ নিজের ফোনের গ্যালারি খুলে সেখান থেকে কয়েকটা ফটো বের করে স্বপ্ননীলের সামনে তুলে ধরল। ফটোগুলো অ্যাকাউন্টেকা, যেখানে জলের মধ্যে শাগনিক আর নিরুপ্রভা যথেষ্ট ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে। পৃথ্বীরাজ আরও বলতে লাগলো, আমি শতরূপার মুখ চেয়ে কোনোদিন কথাটা কাউকে বলিনি, কিন্তু আজ নিরুপ্রভার সাথে এত বড় ঘটনা ঘটার পর আমার মনে হলো তোকে ব্যাপারটা জানানো উচিত, তাই বললাম। নিরুপ্রভার সাথে শাগনিকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ব্যাপারটা জানতে পেরে স্বপ্ননীলের সত্যিই বেশ অবাক লাগছে। প্রত্যেকেই শাগনিক আর শতরূপাকে বেস্ট কাপল হিসেবেই জানে। সব বন্ধুদের মধ্যে ওরাই সবচেয়ে আগে প্রেম করে বিয়ে করেছিল। কাল পার্টিতেও ওদের মধ্যে যে এত প্রেম ছিল, শাগনিকের সেসব নাটক ছিল, সব লোক দেখানো ছিল। বিশ্বাস করা যাচ্ছে না শতরূপার মতো মেয়েকে শাগনিক ঠকাচ্ছিল। স্বপ্ননীল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মানুষের ভেতরের রূপটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বাইরে থেকে কারোর বোঝার উপায় নেই। একদিকে স্বপ্ননীল আর পৃথ্বীরাজের মধ্যে যখন এইসব গোপন আলোচনা চলছে, অপরদিকে বাইরে তখন তুমুল ঝগড়া শুরু হয়েছে। সেই চেঁচামেচি শুনে তারা বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো সুদর্শন আর আকাশদ্বীপের মধ্যে বেশ ঝগড়া চলছে। তারা দুজনেই একে অপরের উপর নিরুপ্রভার খুনের দোষ চাপাচ্ছে। সুদর্শনের বক্তব্য হলো, নিরুপ্রভা আকাশদ্বীপের এক্স ছিল এবং
নিরুই আকাশের সাথে ব্রেকআপ করেছিল, তাই নিরুর উপর আকাশের প্রচণ্ড ক্ষোভও ছিল। সেই ক্ষোভের প্রকাশ কাল গেমের মাধ্যমে আকাশ সকলের সামনে করেও ছিল। কাল রাতে সবাই ঘুমানোর পর আকাশদ্বীপ সেটা পূরণ করার সুযোগ পেয়ে যায়, আর তাই সেই তাকে খুন করেছে, এটা পরিষ্কার। আর এদিকে আকাশদ্বীপের বক্তব্য হলো সুদর্শন একটি অত্যন্ত ক্যারেক্টারাইজ ছেলে, অফিসে অনেক মেয়ের উপরেই তার খারাপ নজর ছিল। নিরুপ্রভাকেও সে বেশ কয়েকদিন ধরে অফিসে উত্ত্যক্ত করেছিল, সেটা আকাশ বেশ কয়েকবার লক্ষ্য করেছে। তাই কাল পার্টিতে নিরুপ্রভা রেগে গিয়ে সকলের সামনে সুদর্শনকে অপমান করায় রাতে নিরুপ্রভাকে খুন করে সে তার এই অপমানের বদলা নেয়। স্বপ্ননীল সেদিকে এগিয়ে গিয়ে ওদের দুজনকে থামিয়ে এবার শাগনিককে সরাসরি প্রশ্ন করল, কাল রাতে তুই কোথায় ছিলিস শাগনিক? আকস্মিক এই প্রশ্নটা শুনে শাগনিক একটু চমকে উঠে বলল, আমি কোথায় ছিলাম মানে? তোদের সাথেই তো ঘরে ছিলাম। স্বপ্ননীল এবার এগিয়ে গিয়ে শাগনিকের হাত থেকে ওর মোবাইলটা ছিনিয়ে নিল। তাতে শাগনিক বেশ উত্তেজিতভাবে বলে উঠল, কি করছিস তুই? এইভাবে তুই কারোর পার্সোনাল জিনিস অনুমতি ছাড়া চেক করতে পারিস না। স্বপ্ননীল এবার বেশ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখন সব করতে পারি। এখানে একটা খুন হয়েছে, আর খুনই আমাদের মধ্যে কেউ একজন। আমি এখন তোদের বন্ধু নই, এখন আমি একজন ইন্সপেক্টর, এই খুনের তদন্ত করছি। শাগনিক বলল, তাহলে সবার ফোনই চেক করা হোক, শুধু আমার কেন করা হচ্ছে? স্বপ্ননীল কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল সে। তারপর শান্তভাবে বলল, আমার সাথে একটু বারান্দায় চলতো, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। শাগনিক বারান্দায় আসতে স্বপ্ননীল খুব আস্তেভাবে শাগনিককে জিজ্ঞাসা করল, দেখ, এই সময় শতরূপাকে কোনোভাবে কষ্ট দিতে চাই না, তাই তোকে আলাদাভাবে ডেকে কিছু প্রশ্ন করতে চাই, প্লিজ ঠিকঠাক উত্তর দিস। আমি জেনে গেছি তোর আর নিরুপ্রভার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, তাই কোনো রকম কথা না ঘুরিয়ে তোকে সরাসরি জিজ্ঞাসা করতে চাই, তোর কি নিরুপ্রভার খুনের ব্যাপারে কোনো হাত রয়েছে? চমকে ওঠে শাগনিক। সামান্য তোতলাতে তোতলাতে সে বলে, আপনি কই না তো, কিসব বলছিস তুই? আমাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল না। নিরুপ্রভা তোর যেমন বন্ধু, আমারও ঠিক সেই রকমই, শুধু বন্ধু, এর থেকে বেশি আর কিছু না। এরই মধ্যে স্বপ্ননীল শাগনিকের ফোনটা চেক করছিল। এবার সে শাগনিকের মেসেজ ইনবক্সটা খুলে ওর চোখের সামনে তুলে ধরল। তারপর বলল, যদি তোরা শুধু বন্ধু হোস, তাহলে কাল এত রাতে নিরুপ্রভা কেন তোকে ছাদে আসার জন্য মেসেজ করেছিল? মেসেজটা দেখে এবার চুপ করে যায় শাগনিক। স্বপ্ননীল আবার খুব আস্তে আস্তে শাগনিককে বলল, দেখ, খুনি নিরুপ্রভার মোবাইল নষ্ট করে দিয়েছে, মানে এই নয় যে আমরা কোনোদিন কিছুই জানতে পারবো না। আমি একটু পরেই পুলিশ স্টেশনে গিয়ে নিরুপ্রভার কয়েক মাসের সমস্ত কল ডিটেলস জোগাড় করে নিতে পারবো, তখন সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। এছাড়া নিরুপ্রভার বডির কাছ থেকে একটা কালো বোতাম খুঁজে পেয়েছি, যেটা এই মুহূর্তে তুই যে শার্টটা পরে আছিস তারই বোতাম। ভালো করে দেখ, তোর শার্টে একটা বোতাম মিসিং, তাই বলছি এখনো সমস্ত সত্যি কথা বলে দে। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শাগনিক, তারপর বলতে শুরু করলো, বিয়ের পর প্রথম 3 বছর আমার আর শতরূপার মধ্যে সব কিছু একদম ঠিক ছিল। ওই দিনগুলি ছিল আমার জীবনের সবচেয়ে বেস্ট মোমেন্টস, কিন্তু 2 বছরের মধ্যেই আমরা জানতে পারি শতরূপার ইউটেরাসে কিছু স্ট্রাকচারাল প্রবলেমের জন্য কোনোদিন মা হতে পারবে না। এরপর শতরূপা একদম ভেঙে পড়ে, কারোর সাথেও কথা বলতো না, ঠিক করে খাওয়া দাওয়া করতো না, একদম চুপচাপ হয়ে গিয়েছিল। তার উপর আমার পরিবার থেকে ওর উপর বেশ চাপ দিতে লাগলো। একদিকে যখন শতরূপা এত কষ্ট পাচ্ছিল, অপরদিকে আমিও হঠাৎ কীরকম চেঞ্জ হতে লাগলাম।
শতরূপার থেকে সবসময় দূরে দূরে থাকতাম। অফিস থেকে রোজ লেট করে বাড়ি ফিরতাম। কোনোদিন বাবা হতে না পারার দুঃখ আমারও দম বন্ধ করে দিচ্ছিল। এই সময় নিরুপ্রভা আমার জীবনে আসে। ওর সাথেই আমি অফিসে বেশিরভাগ সময় কাটাতাম, ওকে সব কিছু শেয়ার করতাম। ধীরে ধীরে ওর প্রতি আমার একটা মোহ জন্মাতে লাগলো, আর সেই মোহর জালে ফেসেই আমি নিরুপ্রভার সাথে অনেকটা ক্লোজ হয়ে যাই। নিরুপ্রভারও আমার প্রতি দুর্বলতা জন্মায়, ওরও আমার সাথে সময় কাটাতে ভালো লাগতো। আমার জন্যই ওর বয়ফ্রেন্ড আকাশদীপের সাথে ব্রেকআপ করে দেয়। কিন্তু কয়েক মাস পরেই আমি আমার ভুল বুঝতে পারি, আর নিরুপ্রভার থেকে দূরে আসার জন্য চেষ্টা করতে থাকি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিরুপ্রভা আমাদের এই অবৈধ সম্পর্ককে সিরিয়াস ভেবে নিয়েছিল, তাই আমি দূরে আসার চেষ্টা করতেও আমার ওপর ক্ষেপে উঠলো। প্রথমে আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করি, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শেষে নিরুপ্রভা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। আমাদের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কিছু পার্সোনাল চ্যাট শতরূপাকে জানিয়ে দেওয়ার হুমকি দিতে লাগলো। এদিকে এতদিন পর যখন জানতে পারলাম শতরূপা মা হতে চলেছে, সেই আনন্দে আমি নিরুকে পুরোপুরি অ্যাভয়েড করতে লাগলাম। তাতেও আমার উপর আরও খেপে গিয়ে আরও বেশি করে ব্ল্যাকমেল করতে লাগলো। কালকের পার্টিতে আমার ওকে ডাকার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু শতরূপার সন্দেহ হতে পারে, তাই জন্যই ওকে বাধ্য হয়ে ইনভাইট করেছিলাম। পার্টিতেও নিরু বারবার ইশারা করে আমাকে ভয় দেখাচ্ছিল, এমনকি এত রাতে SMS করে আমাকে ছাদে পর্যন্ত ডেকেছিল। কিন্তু বিশ্বাস কর, আমি যাইনি। কাল সারা রাত আমি তোদের সাথে ঘরেই ছিলাম। নিরুপ্রভার খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার শার্টের বোতাম কিভাবে ওখানে এলো আমি কিছু বুঝতে পারছি না। আমি শতরূপাকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু কি করে জানি না, একটা দুর্বল মুহূর্তে আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। যখন শতরূপার আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন আমি নিরুপ্রভার ক্ষণিক নেশায় জড়িয়ে পড়েছিলাম। কিন্তু নিরুপ্রভাকে আমি খুন করিনি, সত্যি বলছি, বিশ্বাস কর। শাগনিক চলে যেতে স্বপ্ননীল বারান্দায় কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইল। আকাশদীপ আর শাগনিক দুজনের কাছেই নিরুপ্রভাকে খুন করার স্ট্রং মোটিভ ছিল। একজনকে নিরুপ্রভা ছেড়ে দিয়েছিল, আরেকজনকে নিরুপ্রভা ব্ল্যাকমেল করছিল। এছাড়া শাগনিকের এই শার্টের বোতাম নিটুর বডির কাছে পাওয়ায় কেসটা আরও রহস্যময় হয়ে গেছে। ঘরের সকলের সাথে স্বরলিপি সোফায় বসেছিল। স্বপ্ননীল হঠাৎ তাকে টেনে এক কোণে নিয়ে গিয়ে ফিস করে জিজ্ঞাসা করলো, তোমার আজ পিরিয়ডস হয়েছে? এইরকম অসময়ে অদ্ভুত এই প্রশ্ন শুনে স্বরলিপি চোখ গোল গোল করে জিজ্ঞাসা করলো, কই না না তো, হঠাৎ এইরকম প্রশ্ন? স্বপ্ননীল আগের মতোই ফিস করে বলল, নিরুপ্রভার চলছিল কিনা একটু চেক করে দেখো তো, দরকার আছে। 5 মিনিটের মধ্যে স্বরলিপি বাথরুম থেকে ঘুরে এসে স্বপ্ননীলকে জানিয়ে দিল নিরুপ্রভারও পিরিয়ডস হয়নি। সেটা শুনেই সে প্রচণ্ড গম্ভীর হয়ে গেল। স্বরলিপিকে সে বলল, আমি যখন বাথরুম ভালো করে চেক করছিলাম, তখন সেখানে এক কোণে একটি ডাস্টবিনে একটা ব্যবহার করা স্যানিটারি প্যাড ছিল। জিনিসটা প্রথমেই আমার নজরে এসেছিল, কিন্তু ব্যাপারটাকে অতটাও গুরুত্ব দিইনি। কিন্তু এখন কেমন একটা খটকা লাগছে। বাড়িতে তো শুধুমাত্র 3 জন মেয়ে ছিল, তুমি, নিরুপ্রভা আর শতরূপা। তোমার আর নিরুপ্রভার এখন পিরিয়ডস চলছে না, তাহলে কি শতরূপা? স্বপ্ননীলের কথা শেষ হওয়ার আগে স্বরলিপি তাড়াতাড়ি বলে উঠল, না না, শতরূপার কিভাবে পিরিয়ডস হবে? ও তো প্রেগনেন্ট, এই সময় মেয়েদের পিরিয়ডস হয় না। কিছুক্ষণ চুপ করে গেল, বেশ গম্ভীর লাগছে ওকে। তারপর স্বরলিপিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা,
কারোর যদি ইউটেরাসের স্ট্রাকচারে সমস্যা থাকে তাহলে কি সে প্রেগনেন্ট হতে পারে? কারোর যদি ইউটেরাসের স্ট্রাকচার অ্যাবনর্মাল হয় বা ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে তাহলে প্রেগনেন্ট হওয়ার চান্স তার প্রায় পুরোপুরিই কমে যায়। আর যদিও বা সে বাই চান্স প্রেগনেন্ট হয় তাহলেও সেই বেবি বেশিরভাগ ক্ষেত্রেই ভ্রূণ অবস্থাতে গর্ভেই মারা যায়। কিন্তু কিন্তু তুমি হঠাৎ এইসব কেন জিজ্ঞাসা করছো? ব্যাপারটা কি? স্বপ্ননীল আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি শতরূপাকে আলাদা করে বারান্দায় ডেকে নিল। সত্যি করে বলবি শতরূপা, কাল রাতে ঠিক কি হয়েছিল? শতরূপা বেশ স্পষ্টভাবেই বলল, দেখ, কাল সারাদিনের এত পরিশ্রমের পর রাতে আমি বেশ ডিপ ঘুমিয়ে পড়েছিলাম। তাই তাই কাল কখন নিরুপ্রভা বাথরুমে গিয়েছিল আমি আমি কিছুই জানি না। সকালে উঠে দেখি নিরুপ্রভা বিছানায় নেই। তারপর তারপর ঘরের কোনো জায়গায় ওকে খুঁজে না পেয়ে বুঝতে পারি ও নিশ্চয়ই বাথরুমে গিয়েছে। তারপর তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও ওকে বাথরুম থেকে বেরোতে না দেখে আমার কেমন একটা সন্দেহ হয় আর ওকে ডাকাডাকি শুরু করি। আর এর পরের ঘটনাটা তো সকলেই জানে। স্বপ্ননীল বলল, তাহলে তুই বলছিস কাল রাতে তুই একবারও উঠিসনি? না, উঠিনি আমি। স্বপ্ননীল এবার বলল, আমি আজ বাথরুমের ডাস্টবিনে একটা ব্যবহৃত স্যানিটারি প্যাড দেখেছি, সেটা কি তোর? শতরূপা এবার একটু বিরক্ত হয়ে বলল, আমার কেন হতে যাবে? এই সময় পিরিয়ডস হয় না। নিরুপ্রভা বা স্বরলিপির হতে পারে। স্বপ্ননীল আবার আস্তে করে বলল, স্বরলিপি বা নিরুপ্রভার কারোর কিন্তু পিরিয়ডস হয়নি, তাই বাড়িতে তুই ছাড়া আর কোনো মেয়ে নেই। তুই যদি সমস্ত সত্যিটা এখনই না বলিস তাহলে কিছুক্ষণের মধ্যেই আমি এই ব্যবহৃত প্যাড ল্যাবে পাঠিয়ে দেবো, যা টেস্ট করলে বোঝা যাবে ওটা কর। এছাড়া আমি পার্সোনালি গিয়ে তোর গাইনোকোলজিস্টের সাথে কথা বলবো, তোর আবার প্রেগনেন্সি টেস্ট করাবো। তাই সকলের সামনে সত্যিটা আসার আগে তুই যদি আমাকেই এক্ষুনি সত্যিটা জানিয়ে দিস তাহলে কি ভালো হয় না? ভেবে দেখ। এতক্ষণ পর এবার শতরূপার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, বারবার ঢোক গিলছে সে। স্বপ্ননীল আবার আস্তে করে বলল, প্লিজ শতরূপা, আমাকে সত্যিটা বল, খুলে বল। কিছুক্ষণ শতরূপা চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে তার জল বেরিয়ে গালে এসে পড়েছে। সে বলতে শুরু করলো, আমি কোনোদিনও মা হতে পারবো না, জানিস। আর এটা জানার পর শাকনি ক্রমশ আমার থেকে দূরে সরে যাচ্ছিল। আমি আমার অনেক ট্রিটমেন্ট করিয়েছিলাম, অনেক, কিন্তু কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কোনো লাভ হচ্ছিল না। মা হতে না পারার যন্ত্রণা তো ছিলই, তার উপর শাকনিককেও আমি ধীরে ধীরে হারিয়ে ফেলছিলাম। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম, আর সহ্য করতে পারছিলাম না। পাগল হয়ে যাচ্ছিলাম, পাগল হয়ে যাচ্ছিলাম। পরে একদিন জানতে পারি শাকনিকের সাথে নিরুপ্রভার একটা আলাদা সম্পর্ক করে উঠেছে। সেদিন আমি চিৎকার করে বুক ফাটিয়ে কেঁদেছিলাম, বুক ফাটিয়ে কেঁদেছিলাম। ধীরে ধীরে শাকনিক আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। অনেক রাত করে বাড়ি ফিরতো, তখন তখন রোজ ইচ্ছা হতো নিজেকে শেষ করে ফেলার। খুব কষ্ট হতো, খুব খুব।
এরপর একদিন হঠাৎই নেট থেকে জানতে পারি এমন অনেক সংস্থা আছে যেখানে রাস্তায় ফেলে দেওয়া সদ্যজাত কন্যা সন্তানকে কুড়িয়ে এনে তাদের পালন করা হয়। এছাড়া অনেক অবৈধ সদ্যজাত শিশু যাদের স্থান হয় রাস্তার ডাস্টবিনে, তাদেরকেও উদ্ধার করা হয় এবং এই সব সংস্থায় তাদের দেখভাল করা হয়। আমি জানতাম বাচ্চা অ্যাডপ্ট করতে খুব সম্ভবত শাকনিক রাজি হবে না, তাই আমার মাথায় একটা আইডিয়া আসে। আমি যদি প্রেগনেন্ট হবার নাটক করে তারপর 9 মাস পর এইরকমই এক সংস্থা থেকে একটা সদ্যজাত শিশুকে অ্যাডপ্ট করে নি, তাহলে কেউ তো কিছু বুঝতেই পারবে না। কাজটা মোটেও সহজ হবে না জানতাম, কিন্তু কিন্তু শাকনিককে আমার জীবনে আবার ফিরিয়ে আনার জন্য আমি সব রিস্ক নিতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি প্ল্যানটা মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি আমার পার্সোনাল ডক্টরের সাথে এই ব্যাপারে কনসাল্ট করি। আমি ওনার কাছে 2 বছর ধরে আমার ট্রিটমেন্ট করাচ্ছিলাম। ওনাকে আমি আমার সব কিছু শেয়ারও করতাম। উনি আমার এই ভাঙন ধরা সম্পর্কের কথা জানতেন, তাই উনি আমার এই প্ল্যানে সাথ দিতে রাজি হয়ে যান। তারপর উনিই আমাকে একটা এনজিওর সাথে যোগাযোগ করিয়ে দেন যেখানে নিউবর্ন বেবি অ্যাডপ্ট করা যায়। প্ল্যানটা শাকনিকের থেকে লুকাবার জন্য প্রথমে ওই ডক্টরের সাহায্যে আমি ফেক প্রেগনেন্সি রিপোর্ট বানাই, তারপর প্রেগনেন্ট হওয়ার নাটক শুরু করি। নাটক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ প্ল্যান পুরোপুরি সফল হচ্ছিল। হ্যাঁ, শাকনিক আবার ধীরে ধীরে আগের মতো হতে লাগলো। সারাদিন আমাকে সময় দিতে শুরু করলো, সারাদিন আমার কেয়ার করতে লাগলো। নিরুপ্রভার সাথে সব সম্পর্ক শেষ করে শাকনিক আবার আমার জীবনে ফিরে এসেছিল। খুব খুশি হয়েছিলাম আমি, খুব সবকিছু আমার প্ল্যান অনুযায়ী চলছিল, আমার প্ল্যান অনুযায়ী। শাকনিক বা অন্য কেউই আমার এই নকল প্রেগনেন্সির ব্যাপারটা ধরতে পারেনি, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছিলাম, নিরুপ্রভা শাকনিককে এত সহজে ছেড়ে দিতে চাইছিল না। খুব সম্ভবত ও শাকনিককে ব্ল্যাকমেল করা শুরু করে, কিন্তু শাকনিক কখনো এই ব্যাপারে আমাকে কিছু বুঝতে দেয়নি, আর আমিও কিছু না বোঝার ভান করে ওর সাথে এতদিন ছিলাম। কাল রাতেও পার্টিতে সব ঠিক ছিল, যদিও আমি বুঝতে পারছিলাম যে নিরুপ্রভা মাঝে মাঝে শাকনিকের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি এটাও স্পষ্ট দেখেছি যে শাকনিক তাতে বিন্দুমাত্র ইন্টারেস্টেড ছিল না। রাত পর্যন্ত সব একদম ঠিক ছিল, আমরা মেয়েরা 3 জন একসাথে শুতে চলে গেলাম, কিন্তু মাঝরাতে হঠাৎ আমার পেটে ব্যথা শুরু হয়। বুঝতে পারি আমার পিরিয়ড শুরু হয়েছে। নিরুপ্রভার স্বরলিপিকে একবার ভালো করে দেখে নিয়ে আমি লুকিয়ে বাথরুমে চলে আসি, কিন্তু আমি বুঝতে পারিনি যে নিরুপ্রভা তখনও জেগে রয়েছে এবং আমার পিছন পিছন ওর বাথরুমের কাছে চলে এসেছে। আমার ড্রেসের রক্তের দাগ, হাতে স্যানিটারি ন্যাপকিন, এসব দেখেও আমার প্রেগনেন্সির নাটকের ব্যাপারটা ধরতে পেরে যায়। ব্যাস, সঙ্গে সঙ্গে এই সুযোগ নিয়ে ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। নিরুপ্রভা আমাকে ভয় দেখাতে শুরু করে যে ও শাকনিককে আমার এই নাটকের ব্যাপারটা জানিয়ে দিয়ে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। সাথে এও বলে যদি শাকনিক এটা জানার পরও ওর কাছে ফিরে না আসে তাহলে ওর মোবাইলে ওদের যত ফটো, পার্সোনাল চ্যাটস রয়েছে সমস্ত কিছু এক্সপোজ করে ওকে অফিসে বদনাম করে দেবে। কথাগুলো শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ওর সাথে আমার ঝগড়া শুরু হয়। এইভাবে ঝগড়া চলতে চলতে হঠাৎ আমি রেগে গিয়ে ওকে বাথরুমের মধ্যে ঠেলে দিই। তার ফলে নিরুপ্রভার মাথা খুব জোরে বেসিনে গিয়ে লাগে
নিরুপ্রভা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর আমি প্রচন্ড ঘাবড়ে যাই। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যদি সেই মুহূর্তে আমি তোদের সবাইকে জাগিয়ে বাথরুমে নিয়ে আসতাম, তাহলে নিরুপ্রভা সবাইকে আমার নকল প্রেগন্যান্সির ব্যাপারটা বলে দিত। কিন্তু কিন্তু আমি কোনোভাবেই শাকনিককে হারাতে চাইছিলাম না। এছাড়া কোনোভাবে শাকনিকের বদনাম হোক সেটাও আমি চাইছিলাম না। তাই আমি সমস্ত প্রমাণ মেটানোর জন্য তাড়াতাড়ি নিরুপ্রভার ফোনটা হাতে নিয়ে শাকনিক আর ওর সমস্ত পার্সোনাল ফটো চ্যাটস ডিলিট করার চেষ্টা করি। কিন্তু নিরুর ফোন পাসওয়ার্ড দিয়ে লক থাকায় ওর ফোন খুলতেই পারছিলাম না আমি। তাই ইচ্ছে করে ওর মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ওর ফোনটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করি আমি। তারপর তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে চলে যাই। কিন্তু বিশ্বাস কর, আমি নিরুপ্রভাকে খুন করিনি। কারণ আমি যখন বাথরুম থেকে বেরিয়ে এসেছিলাম তখনও নিরুপ্রভার শ্বাস চলছিল। এছাড়া বাথরুমের দরজা তখন এমনি ভেজানো ছিল। এরপর কিভাবে নিরুপ্রভার মৃত্যু হলো আর কিভাবে বাথরুমের দরজা ভেতর থেকে আটকে গেল আমি কিছুই জানি না। সত্যি বলছি, বিশ্বাস কর। স্বপ্ননীলের কপালে এতক্ষণে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। কেসটা কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এতক্ষণ মনে হচ্ছিল আকাশদ্বীপ আর শাকনিকের কাছে নিরুপ্রভার খুন করার ভালো মোটিভ আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে শতরূপার কাছেও নিরুপ্রভাকে খুন করার স্ট্রং মোটিভ ছিল। শতরূপা আদৌ সত্যি কথা বলছে তো? আর যদিও সত্যি কথাই বলে, তাহলে নিরুপ্রভাকে আসলে খুন করেছে কে? ঘরের সবাই চুপচাপ সোফাতে বসে আছে। পরিবেশ আগের মতোই থমথমে চুপচাপ। ইতিমধ্যে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, কনস্টেবলরা আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে। ঘড়িতে তখন 8:45 বাজে। বারান্দা দিয়ে সকালের রোদ এসে ঢুকেছে ঘরে। সেই আলোতে সকলের চোখে মুখে চিন্তার বলিরেখা স্পষ্ট। স্বপ্ননীল কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করছে। বোঝাই যাচ্ছে গভীরভাবে সে কিছু চিন্তাও করছে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সে পৃথ্বীরাজকে বলল, তোর হাতের ঘড়িটা দারুণ, একটু দেখাবি? আমি ওই রকম একটা কিনবো ভাবছিলাম। পৃথ্বীরাজ প্রচন্ড অবাক হয়ে গিয়ে তার হাতের ঘড়িটা খুলে স্বপ্ননীলের দিকে এগিয়ে দিল। যখন ঘড়িটা উল্টে পাল্টে দেখে পৃথ্বীরাজকে বলল, ঘড়িটা দারুণ, স্পেশালি ঘড়ির এই ম্যাগনেটিক বেল্টটা। ম্যাগনেটটা তো বেশ স্ট্রং দেখছি। তা এই ম্যাগনেট দিয়ে খুব সহজেই দরজার ভেতরের দিকের লোহার ছিটকিনি বাইরে থেকে আটকানো যায়, তাই না? পৃথ্বীরাজ একটু তোতলাতে বলল, মানে? স্বপ্ননীল একটু হেসে বলল, মানেটা খুবই সহজ। এই বাড়ির সকল দরজাই কাঠ দিয়ে তৈরি, কিন্তু ছিটকিনিগুলো কিন্তু লোহার। দরজাগুলো ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে অন্যান্য দরজাগুলোর চেয়ে বাথরুমের দরজার কাঠটা একটু পাতলা। আর আমরা সকলে নিশ্চয়ই জানি ম্যাগনেটের যে পুলিং ফোর্স আছে সেটা কাঠের মধ্যে দিয়ে কাজ করে। তাই কোন স্ট্রং ম্যাগনেট দিয়ে কাঠের দরজার পিছনে দাঁড়িয়ে তার উল্টো দিকে লোহার ছিটকিনিকে চেষ্টা করলেই টানা যায়। এবার পৃথ্বীরাজ বেশ উত্তেজিত কণ্ঠে বলল, তুই কি বলতে যাচ্ছিস? স্বপ্ননীল এবার বেশ দৃঢ় কণ্ঠে বলল, বুঝতে না পারার মতন কিছু না, নিরুপ্রভাকে তুই খুন করেছিস। কিসব বকছিস তুই? আমার ঘড়িতে ম্যাগনেট ছিল বলে প্রমাণ হয়ে গেল আমি নিরুপ্রভাকে খুন করেছি। আর আমি কেনই বা নিরুপ্রভাকে খুন করতে যাব? ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না। জানি তোর সাথে নিরুপ্রভার কোনো শত্রুতা ছিল না। তোর আসল শত্রু হলো শাকনিক। তুই আসলে নিরুপ্রভাকে খুন করে শাকনিককে ফাঁসাতে চেয়েছিলিস। পৃথ্বীরাজ একইভাবে বলল, তো তোর মাথা ঠিক আছে তো? শাকনিকের সাথে এবার কেন আমার শত্রুতা থাকতে যাবে? স্বপ্ননীল এবার একটু হাসে, তারপর বলে, কারণ তুই শতরূপাকে ভালোবাসিস, আর শাকনিক হলো তোর এই ভালোবাসার মাঝে পথের কাটা। এবার পৃথ্বীরাজ কিছুটা থমকে গেল। শাকনিকের সাথে যখন নিরুপ্রভার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুরু হয় তখন প্রথম তুই ওদের উপর নজর রাখতে শুরু করিস।
তারপর শতরূপাকে তুই এসে সব খবর দিতিস। সাগ্নিক আর নিরুপ্রভার একসাথে কিছু ঘনিষ্ঠ ছবি তুলে তুই শতরূপাকে পাঠাস। তোর ফোনে সাগ্নিক আর নিরুপ্রভার অ্যাকোয়াটিকের যে ছবিটা রয়েছে সেই একই ফটো আমি শতরূপার ফোনেও দেখেছি। অর্থাৎ তুই শতরূপাকে লুকিয়ে সব জানাতিস, কারণ তুই মনে প্রাণে চাইছিলিস ওদের দুজনের ডিভোর্স হয়ে যাক। কিন্তু তাতে কোনো ফল হলো না। শতরূপা প্রেগনেন্ট শুনে আবার সাগ্নিক ওর জীবনে ফিরে আসে এবং ওদের বন্ডিং আরও স্ট্রং হয়ে যায়। খুব সম্ভবত সেই দুঃখেই সেদিন তুই প্রচুর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে ফেসে যাস, তাই তো? সবাই এখন উত্তেজিত। ঘরে সকলেই অবাকভাবে পৃথ্বীরাজের মুখের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে। পৃথ্বীরাজের কপালে বিন্দু বিন্দু ঘাম। ওকে চুপ করে থাকতে দেখে স্বপ্ননীল আবার বলল, এবার বন্ধু হিসেবে বলছি, সমস্ত সত্যিটা স্বীকার কর, নাহলে ইন্সপেক্টর হিসেবে আমি কোনো স্টেপ নিতে কিন্তু বাধ্য হব। এবার পৃথ্বীরাজ একটা ভাঙা হাসি হাসে, তারপর আগের মতোই গলা চড়িয়ে বলে, তুই এসব কিভাবে প্রমাণ করবি? আমার ঘড়ির ম্যাগনেটিক বেল দিয়ে? তোর প্ল্যানটা যে একদম পারফেক্ট ছিল তাতে কোনো সন্দেহ নেই, তবে একটা ভুল কাজ করে ফেলেছিস তুই। তোর ঘড়িটার দিকে ভালো করে দেখ। নিরুপ্রভাকে খুন করার সময় 1 ফোঁটা রক্ত ছিটকে লাগে তোর ঘড়িতে। তাড়াতাড়িতে তুই হাত পরিষ্কার করলেও ঘড়িটা পরিষ্কার করতে ভুলে গেছিস। ঘড়ির নিচের দিকে একটা জায়গায় এখনো নিরুপ্রভার শুকনো রক্তের দাগ লেগে রয়েছে। এবার পুরোপুরি দমে যায় পৃথ্বীরাজ। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলতে শুরু করলো, শতরূপাকে আমি সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু ও শালা কোনোদিন আমায় পাত্তা দেয়নি। তারপর ওর জীবনে সাগ্নিক এসে গেল, আর শতরূপা ওর সাথে বিয়ে করে নিল। তাও শতরূপাকে কোনোদিন আমি ভুলতে পারিনি। বিয়ের 3 বছর পর হঠাৎ যখন জানতে পারলাম শতরূপা প্রেগনেন্সি সমস্যার জন্য সাগ্নিককে ছেড়ে নিরুপমার সাথে রোমান্স করছে, তখন সেই সুযোগটা আমি কাজে লাগাবার চেষ্টা করলাম। সাগ্নিক আর নিরুপমার পেছনে জাসুসি করে ওদের একসাথে ফটো জোগাড় করলাম, আর সেইগুলো শতরূপাকে দেখালাম। আমি ভেবেছিলাম এবার হয়তো ওদের সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। শতরূপা সাগ্নিকের অন্ধপ্রেমে পাগল ছিল। এত বড় সত্যটা সামনে আসার পুরো শতরূপার মনে সাগ্নিকের জন্য প্রেমের এতটুকু কমলো না। এর ফলে আমার সাগ্নিকের উপর আরো রাগ বাড়তে থাকলো। কাল রাতে আমার ভালো ঘুম আসছিল না, তাই মাঝরাতে আমি একবার জল খেতে উঠেছিলাম। রান্নাঘরে ফ্রিজ খুলে জল খাওয়ার সময় হঠাৎ আমি বাথরুম থেকে একটা আওয়াজ শুনতে পাই। তাড়াতাড়ি করে বাথরুমের কাছে এসে দেখি নিরুপ্রভা বেসিনে মাথায় চোট পেয়ে মুখ থুবড়ে বাথরুমের মেঝে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে আমি সবাইকে ডাকতেই যাচ্ছিলাম, হঠাৎ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। আমার মনে হলো এই সময় নিরুপ্রভাকে খুন করে যদি সেই দোষ সাগ্নিকের উপর চাপানো যায় তাহলে কেমন হবে। সবাই ভাববে নিরুপ্রভা সাগ্নিককে ব্ল্যাকমেল করছিল বলে সাগ্নিক খেপে গিয়ে নিরুপ্রভাকে খুন করেছে। সেই ভেবে সঙ্গে সঙ্গে প্ল্যান অনুযায়ী প্রথমে জ্ঞানহীন নিরুপ্রভা মাথা টেনে এনে বেসিনে আরো কয়েকবার ঠুকে ওকে খুন করি। তারপর ঘরে গিয়ে ঘুমন্ত সাগ্নিকের শার্টের একটা লুজ বোতাম নিয়ে নিরুপ্রভার ডেড বডির কাছে রেখে দিই। আমি জানতাম সকালে পুলিশ এসে বাথরুম সার্চ করলেই সাগ্নিকের এই বোতাম খুঁজে পাবে আর সকলে ওকেই সন্দেহ করবে। কিন্তু বাথরুম থেকে বেরোবার সময় বুঝতে পারি শালা নিরুপ্রভার এখনো ধীরে ধীরে শ্বাস চলছে। এখনো যদি কেউ ওকে এই অবস্থায় তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় তাহলে বেঁচে যেতে পারে, কিন্তু সেটা আমি কোনোভাবেই চাইছিলাম না। আমার একমাত্র উদ্দেশ্য ছিল সাগ্নিকে ফাঁসাবার। তাই আমি নিরুপ্রভার অর্ধমিত অবস্থায় বাথরুমে ফেলে বাথরুমে কাঠের দরজা বাইরে দিয়ে আমার ঘড়ির ম্যাগনেটিক বেল্টের মাধ্যমে ভেতর দিকে লোহার সিটকানিটা আটকে দিই, যাতে কেউ নিরুপ্রভার অবস্থা কথা বুঝতেই না পারে। পৃথ্বীরাজের কথাগুলো শুনতে শুনতে এখন ঘরে উপস্থিত সকলেই পাথরের মতো স্তম্ভিত। পৃথ্বীরাজ যে শুধুমাত্র সাগ্নিকের উপর বদলা নেওয়ার জন্য এই রকম নৃশংস কাজ করতে পারে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। প্রায় 8:30 নাগাদ স্বপ্ননীলের কনস্টেবলরা সাগ্নিকের বাড়িতে এসে পৌঁছালো, সাথে একটি ফরেন্সিক টিম। ইনস্ট্রাকশনস অনুযায়ী কনস্টেবলরা ক্রাইম স্পটের বেশ কিছু ছবি তুলে নিরুপ্রভার ডেড বডিকে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। সাথে সাগ্নিকের ছেঁড়া বোতাম, নিরুপ্রভার ভাঙা মোবাইল, বাথরুমের এক কোণে রাখা ডাস্টবিন এবং পৃথ্বীরাজের হাত ঘড়ি সবই সংগ্রহ করে এভিডেন্স হিসেবে ল্যাবে পাঠিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে স্বপ্ননীল তার আর পৃথ্বীরাজের শেষ কনভারসেশনটা ফোনে রেকর্ড করে নিয়েছিল।
সকলের সামনেই পৃথ্বীরাজকে গ্রেপ্তার করা হলো। এদিকে শতরূপা একভাবে কেঁদে চলেছে। সে যে গর্ভবতী নয়, গর্ভবতী হওয়ার নাটক করছিল, এমনই অবিশ্বাস্যকর সত্য সবার সামনে আসার পর সকলেই হতবাক। সবচেয়ে বেশি আঘাত শাগনিকে পেয়েছে, তবে তার চোখের কোনো চিকচিক করছে। সে ধীরে ধীরে শতরূপার কাছে এগিয়ে এসে তার হাতটা চেপে ধরল। শতরূপা ফুপিয়ে কেঁদে উঠে শাগনিককে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমি আমি এতদিন ধরে তোমাকে মিথ্যে কথা বলে এত বড় নাটক করেছিলাম। আসলে আসলে আমি তোমাকে হারাতে চাইছিলাম না, তাই তাই এত বড় পদক্ষেপ আমাকে নিতে হয়েছিল। আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শাগনিক শতরূপার চোখের জল মুছে দিয়ে বলল, ক্ষমা তো তোমার কাছে আমার চাওয়ার কথা। তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু আমি তোমাকে এতটা কষ্ট দিয়েছিলাম। যে সময় তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, সেই সময় আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম, অন্য এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। কে বলেছো তুমি মা হতে পারবে? পরের মাসে আমরা এনজিওতে গিয়ে বেবি অ্যাডাপ্ট করবো। তুমি আর কষ্ট পেও না। কথাটা বলেই শাগনিক শতরূপাকে বুকে জড়িয়ে ধরল। স্বপ্ননীল বারান্দায় এক কোণে চুপ করে দাঁড়িয়ে পুলিশের জিপে বসা পৃথ্বীরাজকে ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখছিল। একটু আপসেট লাগছে তাকে। প্রথমবার কোনো কেস সলভ করে তার বেশ খারাপ লাগছে। সত্যি সে ভাবতে পারেনি তাদের এত বছরের বন্ধুত্বের মধ্যে এত রহস্য, এত ক্ষোভ, হিংসার আগ লুকিয়ে রয়েছে। স্বরলিপি পাশে এসে তার কাঁধে একটা হাত রাখে। শুকনো মুখ, ওপাশের সদ্য বেড়ে ওঠা নতুন ফ্ল্যাটের ধার ঘেঁষে একটা বিশাল কালো মেঘ এগিয়ে আসছে। ঝড় বৃষ্টি আসবে বোধহয়। স্বপ্ননীলের মোবাইলটা হঠাৎ বেজে উঠল। ফ্রেন্ড আর এনিমি যখন এক, যেটুকু বোঝা যায় সেটুকু যথেষ্ট নয়। মুখের ওপারে মুখোশের অচেনা ভয়। বন্ধু শত্রু মিলে মিশে যদি এক হয়ে যায়, ফ্রেনিমির জন্ম হয়। ফ্রেনিমির জন্ম হয়।